ইংরেজিতে এটা কস্ট অফ ক্যাপিটাল। তো দেখো মূলধনটা জানার আগে আমাদের জানতে হবে আগে মূলধনটা কি। মূলধন কি আগে আমরা জানবো যে মূলধন কি। বিভিন্ন কোম্পানি বা প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য কি অবশ্যই মূলধনের প্রয়োজন। বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠান গঠনের জন্য অবশ্যই মূলধনের প্রয়োজন। এখন এই মূলধন সংগ্রহ করতে গিয়ে যে ব্যয় হয়, মূলধন সংগ্রহ করতে গিয়ে, ঠিক আছে, বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করতে গিয়ে যে পরিমাণ ব্যয় হয় তাকে বলা হয় কি মূলধন ব্যয়। একটা কোম্পানি বিভিন্ন উৎস থেকে মূলধন সংগ্রহ করে। এখানে কয়েকটা বিষয় আগে আলোচনা করতে হয়। মূলধনের পরে আসে শেয়ার। মূলধনের পরে আসে শেয়ার, যেহেতু এই বিষয়টা শেয়ারের সাথে গুরুত্বপূর্ণভাবে সম্পৃক্ত। শেয়ার, তারপর আসবে বন্ড, তারপর আসবে বন্ড ডিবেঞ্চার, ঠিক আছে, বন্ড ডিবেঞ্চার। ডিবেঞ্চারের বাংলা হলো ঋণপত্র। ডিবেঞ্চার ইংরেজি শব্দ, এর বাংলা হলো ঋণপত্র। আর ডিবেঞ্চারটা আয়ত্ত করতে হবে। আর আমি এখানে সূত্রগুলো বেশিরভাগই তোমাদেরকে ইংরেজি ফরম্যাটে দেখাবো, কারণ উচ্চতর ক্লাসে তোমাদের অবশ্যই এই ফরম্যাটে থাকবে। আর যে কারণে এখন আমরা এটা আয়ত্ত করে নিলাম। তোমাদের বইতে যেভাবে আছে তার সাথে মিল রেখে আমি একটু পরিবর্তন করছি। তো এই বিষয়টা ফলো করবা যেন ভবিষ্যতে মনে থাকে, যেটা 9-10-এ পড়ছিলাম, ঠিক আছে। তো এই বিষয়টা মূলধন, প্রথম কি আমরা মূলধন আসি। মূল বিষয়টা কি? মূল বিষয়টা হলো আমাদের মূলধন। মূলধনের পরে আসে কি মূলধন ব্যয়, তারপর আসে শেয়ার, ঠিক আছে। তো আমরা মূলধন পাইলাম, মূলধন ব্যয় পাইলাম, এখন আসে শেয়ার। শেয়ার জিনিসটা কি? একটা কোম্পানির মূলধন কি বিভিন্ন অংশে বিভক্ত। একটা কোম্পানির মূলধন বিভিন্ন অংশে বিভক্ত। এখানে শেয়ার থাকে, ঠিক আছে, তারপরে যে এখানে দেখাইলাম বন্ড থাকে, ঠিক আছে, ঋণপত্র থাকে। আবার আরেকটা বিষয় সংরক্ষিত হয়, আলোচনা না করলেই নয়, সংরক্ষিত আয় আরেকটা বিষয়, যেটা তোমাদের বইয়ে সামান্য পরিমাণে উল্লেখ আছে, কিন্তু পরবর্তী উচ্চতর শ্রেণীতে হায়ার ক্লাসে তোমরা অবশ্যই খুব জোরালোভাবে পাবে, গুরুত্বপূর্ণভাবে পাবে, ঠিক আছে। এই যে নামে একটা আলোচনা করবো, তবে অবশ্যই আগে শেয়ার, বন্ড, ঋণপত্র আলোচনা করে নিই। এই হলো মূলধন আর শেয়ার। মানে আমার প্রশ্ন ছিল শেয়ার কি, তোমরা অবশ্যই খাতায় লিখে রাখো, রিপিট করে দেখবা ভিডিওটা প্রয়োজনে। শেয়ার কি? শেয়ার হলো মোট মূলধনের ছোট ছোট অংশ। শেয়ার হলো একটা কোম্পানির মোট মূলধনের ছোট ছোট অংশ, ঠিক আছে। এই হলো শেয়ার গেল। তারপর শেয়ারদেরকে কি দিতে হয়? শেয়ারদেরকে কোম্পানি লভ্যাংশ দিয়ে থাকে। বন্ড ঋণপত্র কি থাকে? তাদেরকে মূলত লভ্যাংশ দেয় না, এটা হলো সুদের হার। তাদেরকে সুদের হার দিতে হয়। মাসের নির্দিষ্ট তারিখে তাদের সুদ প্রদান করতে হয়, ঠিক আছে। যেভাবে ব্যাংকে সুদের হার ধার্য করে, ঠিক এরকম ভাবেই বন্ড, ঋণপত্র অথবা ঋণ নিয়ে মূলধন সংগ্রহ করে। অনেক ক্ষেত্রে এক মালিকানা ব্যবসায় আমরা দেখছি যে ধার দেনা করে বা ঋণ এনে তারা মূলধন গঠন করে এবং ব্যবসা গঠন করে। তো ঋণপত্র, বন্ড এবং ঋণের ক্ষেত্রে কি সুদের হার দিতে হয়। আর শেয়ারটা দুই রকম, একটা কি অগ্রাধিকার শেয়ার, একটা হলো অগ্রাধিকার শেয়ার, আর একটা হলো সাধারণ শেয়ার। এই দুইটা শ্রেণীতে ভাগ করা শেয়ার। তাদেরকে কি করতে হয়? তাদেরকে দিতে হয় লভ্যাংশ। কোম্পানি কি দেয়? লভ্যাংশ প্রদান করে। এবং বন্ড, ঋণপত্রের মালিকদের কি দিয়ে থাকে? সুদের হার দিয়ে থাকে। আরেকটা বিষয় যেটা বলছিলাম, সংরক্ষিত আয়। এই সংরক্ষিত আয় বিষয়টা কি আগে আলোচনা করে নিই। সংরক্ষিত আয় দেখো, মনে করো 2020 সালের শেষে একটা কোম্পানি হিসাব করে তাদের লাভের পরিমাণ হলো 1 কোটি টাকা। ঠিক আছে। এই 1 কোটি টাকা এখন কি করবে? এই লাভের থেকে 1 কোটি টাকা শেয়ার হোল্ডার
তারপরে ঋণপত্র, ঋণ এবং ডিবেঞ্চার মালিকদের মধ্যে কি বন্টন করবে। বন্টন করা না, ঠিক ঋণপত্র মালিকদের নির্দিষ্ট হারে দিতে হবে। ঋণপত্র এবং অগ্রাধিকার শেয়ারদেরকে নির্দিষ্ট হারে দিতে হবে। শুধুমাত্র সাধারণ শেয়ার হোল্ডারদের টাকাটা কি সংরক্ষিত আয় হিসেবে থাকে। সাধারণ শেয়ার হোল্ডারদের লভ্যাংশটা সংরক্ষিত আয় হিসেবে থাকে। মনে করো সাধারণ শেয়ার হোল্ডারদের জন্য 1 কোটি টাকা লভ্যাংশ এবছর বা 2020 সালের শেষে ঘোষণা করা হয়েছে। কিন্তু সবাই একমত হলো, সাধারণ শেয়ার হোল্ডাররা একমত হলো যে আমরা সম্পূর্ণ লভ্যাংশটা বন্টন করব না। আমরা সম্পূর্ণ লভ্যাংশটা বন্টন করব না, এর থেকে আমরা 50 লক্ষ টাকা সবাই বন্টন করে নেব। এই 50 লক্ষ টাকা বন্টন করে নেব। আর 50 লক্ষ টাকা কি করব? রিজার্ভ। 50 লক্ষ কি করব? রিজার্ভ হিসেবে রেখে দেব। ওই রিজার্ভটা কি কারণে? একটা বিষয় তোমরা দেখে থাকবা, মূলত কোম্পানি পরিচালনা করে সাধারণ শেয়ারের মালিকরা। কোম্পানি পরিচালনা করে থাকে সাধারণ শেয়ারের মালিকরা, কারণ তারাই ভোটাধিকার প্রয়োগ করে, তারাই পরিচালনা পর্ষদ নির্বাচন করে। এই জন্য কোম্পানি পরিচালনার মূল চাবিকাঠিটা আসলে সাধারণ শেয়ারদের কাছে। তো সাধারণ শেয়ার হোল্ডাররা কি চিন্তা করলো যে আমরা 1 কোটি টাকা বন্টন করে নিব না, আমরা 50 লক্ষ টাকা বন্টন করব আর 50 লক্ষ টাকা রিজার্ভ থাকবে, রিজার্ভ রেখে দেব। এই রিজার্ভ থেকে ভবিষ্যতে কি কারণে কি কাজে লাগবে? যে কোম্পানিটা একটু সম্প্রসারণ করা দরকার, ব্যবসাটা একটু বৃদ্ধি করতে হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আবার তারা কি মনে করো পরবর্তী বছরে 2021 সালে তাদের একটু সম্প্রসারণ করা দরকার, ঠিক আছে। এই ক্ষেত্রে তাদের আবার নতুন করে মূলধন সংগ্রহ করতে হবে না, কোনো ঋণ করতে হবে না, কোনো শেয়ার ইস্যু করতে হবে না। কি করতে, এই যে 2020 সালের যে 50 লক্ষ টাকা ছিল, এটা থেকেই তারা মূলধন গঠন করতে পারবে, এটা থেকে তারা মূলধন গঠন করতে পারবে বা কোম্পানিটা বৃদ্ধি করতে পারবে। এই হলো সংরক্ষিত আয়। সরকার বুঝে নিচ্ছে। আর বাকি যা আছে তোমাদের অবশ্যই আমি কমেন্টসে, যদি ফোন নাম্বার চাও তোমরা ফোন নাম্বার আমি দিয়ে দেব, ফোন করে জেনে নিবা অথবা কমেন্টসে কমেন্টস করবা, ঠিক আছে। এই হলো সংরক্ষিত আয়। এখন আমরা আসি মূলধন ব্যয় নির্ণয়। 4টা মূলধন ব্যয় আছে মূলত। প্রথমে মূলধন ব্যয় আমরা ধরি সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়। সাধারণ শেয়ার মূলধন ব্যয়, এটাকে আমরা প্রকাশ করি কে ই দিয়ে। এটাকে প্রকাশ করি কে ই দিয়ে। 2 নাম্বার অগ্রাধিকার শেয়ার। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, এটাকে প্রকাশ করি কে পি দিয়ে, কে পি। তারপর 3 হলো আমাদের ঋণ অথবা ঋণপত্র বন্ড, ঠিক আছে। এটাও এক প্রকার মূলধন, এটাও মূলধন ব্যয়। বন্ড মূলধন ব্যয়, আচ্ছা বন্ড মূলধন ব্যয় লিখলাম না। আর ডিবেঞ্চার এই থেকে সংগৃহীত উৎসটাও এক প্রকার মূলধন, এটাকে প্রকাশ করি আমরা কে ডি দি। তারপরে সবশেষে যেটা বলছিলাম সংরক্ষিত আয়। সংরক্ষিত আয়, সেটাকে প্রকাশ করি কে আর দিয়ে। এখন এটার মিনিং গুলো, ঠিক আছে, মিনিং গুলো আমি লিখে দিলাম না, তোমরা জেনে নেবা বা ইনবক্সে অথবা কমেন্ট বক্সে থেকে জেনে নেবা। আমি তোমাদেরকে রিপ্লাই করব। কে ই কস্ট অফ ইকুইটি শেয়ার। মানে মূলধন, সাধারণ শেয়ার মূলধন ব্যয়। কে পি কস্ট অফ প্রিপারেড স্টক, মানে অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, কস্ট অফ প্রিপারেড স্টক। তারপর আছে কে ডি কস্ট অফ ডেট ক্যাপিটাল, ঋণ মূলধন ব্যয়, কস্ট অফ ডেট ক্যাপিটাল। তারপর সংরক্ষিত আয় ব্যয়, কস্ট অফ রিটেইনড আর্নিং, ঠিক আছে। রিটেইন শব্দটা রিটার্ন, বুঝছো, রিটার্ন তোমরা সহজে বুঝবা, তাহলে রিটার্ন থেকে রিটেইনড, কস্ট অফ রিটেইনড আর্নিং। এখন আমরা আসি মূলধন ব্যয়। এই 4 প্রকার মূলধন ব্যয় দেখাইলাম। তোমাদের বইয়ে অবশ্য বা তোমাদের এই পর্যন্ত ব্যবহার আছে 3টা মূলধন ব্যয়: সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, আর ঋণ মূলধন ব্যয়, ঋণপত্র মূলধন ব্যয়, বন্ড ব্যয়। এই 3টা হলো একই জিনিস।
তোমাদের এই তিনটা থাকবে, সাধারণ শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয়। আমি তিনটার ব্যয় দেখাবো এখন। আচ্ছা, আমি একটা উদাহরণের সাহায্যে তোমাকে বোঝাই। সবাইকে বলছি তোমরা একটু ফলো করো কাইন্ডলি। আমি একটা সৃজনশীলের চেষ্টা করছি যতটা সম্ভব পারা যায় এই সময়ের মধ্যে, যেহেতু সময় শর্ট। ঠিক আছে, মনে করো একটি কোম্পানির মূলধন, তোমরা লিখে নাও, সুযোগ পেলে রিপ্লে করে করে লিখে নেবে। কোম্পানির মূলধন, একটি কোম্পানির মূলধন কত? 500 কোটি টাকা ধরলাম আমরা, 500 কোটি টাকা, 500 কোটি টাকা, 500 কোটি টাকা। ঠিক আছে, এর মধ্যে থেকে আমরা তিন প্রকার। 500 কোটি টাকা প্রথমে সাধারণ শেয়ার, প্রথমে আসলো আমাদের সাধারণ শেয়ার। সাধারণ শেয়ার থেকে সংরক্ষিত মূলধন। সাধারণ শেয়ার মূলধন কত? সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা পরিমাণে অনেক বেশি থাকে। সাধারণ শেয়ার মূলধন ব্যয়টা হলো মনে করো 300 কোটি টাকা। সাধারণ শেয়ার মূলধন ব্যয় না, ঠিক সাধারণ শেয়ার মূলধন 300 কোটি। এরপরে ধরো আমরা নিলাম অগ্রাধিকার শেয়ার মূলধন, অগ্রাধিকার শেয়ার, হ্যাঁ শেয়ার মূলধন, এটা নির্ধারিত থাকে। ঠিক আছে, আচ্ছা আমি আগে দিয়ে দিলাম তোমাদেরকে, মনে করো 8%, লিখে দিলাম কি 8% অগ্রাধিকার শেয়ার মূলধন। ক্লিয়ার আছে তো? 8% অগ্রাধিকার শেয়ার মূলধন। ঠিক আছে, এখানে ধরলাম আমরা অগ্রাধিকার শেয়ার পরিমাণটা কোম্পানিতে কম থাকে 100 কোটি টাকা। আবার মনে করো ধরলাম 10% ঋণপত্র, ঋণপত্র, ঋণ, বন্ড, ডিবেঞ্চার, যাই থাকে একই বিষয়। ঠিক আছে, 100 কোটি টাকা। এই তিনটা বিষয়, এই তিনটা হলো এই কোম্পানিটার মূলধনের উৎস। তারা এই তিনটা উৎস থেকে মূলধন সংগ্রহ করছে। এখন কোন খাতে কি পরিমাণ ব্যয় হয়েছে তার জন্য দেখো একটু সাধারণ শেয়ারের জন্য একটু লেখা লাগে। এটা আমি মুছে দিলাম, না হলে একটু নিচে লেখার চেষ্টা করি। মনে করো সাধারণ শেয়ারের প্রতিটার মূল্য থাকে, সাধারণ শেয়ার প্রতিটা বিক্রয় হয়। সাধারণ শেয়ার সাপোজ আমরা ধরলাম সাধারণ শেয়ার প্রতিটি সাধারণ শেয়ার প্রতিটি 5 টাকা। সাধারণ শেয়ার প্রতিটি একটু 5 দেয়। ঠিক আছে না? হয়েছে? হয়েছে তো? তুই জানি জুম ধরে রাখাস, আমি একটা জিনিস দেখতাম। আচ্ছা, এখানে দেখো আমি একটা সৃজনশীল টাইপের লিখলাম, তোমরা গোছায় লিখছি না যদিও, তারপরে আমি মুখে বলে দিই। একটা কোম্পানির মূলধন কত? 500 কোটি টাকা। সাধারণ শেয়ার মূলধন 300 কোটি টাকা, অগ্রাধিকার 8% অগ্রাধিকার শেয়ার মূলধন 100 কোটি টাকা, 10% ঋণপত্র 100 কোটি টাকা। তারপর সাধারণ শেয়ার প্রতিটি 255 টাকা এবং অগ্রাধিকার শেয়ার প্রতিটি 110 টাকা। চলতি বছরের লভ্যাংশ 13 টাকা, যা 4% করে বৃদ্ধি পাবে এবং কোম্পানির নির্ধারিত কর হার 40%। এই হলো মোট উদ্দীপকটা, টোটাল উদ্দীপকটা হলো এটা। এখন আমি যদি সৃজনশীলে যাই, অবশ্যই তোমরা পারবে আশা করি, আমি আলোচনা করে গেছি। আমি জাস্ট সৃজনশীলে যাই এবং এটার কিছু সূত্রের প্রয়োগ আছে, এগুলো আমি দেখাচ্ছি। ঠিক আছে, ধৈর্য সহকারে দেখবে, অবশ্যই তোমরা লাভবান হবে আমি নিশ্চিত। আচ্ছা, প্রথম যদি আমরা ধরি, মনে করো মূলধন ব্যয় কি? প্রথম প্রশ্ন আমরা হ্যাঁ জ্ঞান মনে করে ধরলাম মূলধন ব্যয় কি? মূলধন ব্যয় কি আমি আলোচনা করে গেছি, তোমাদের জন্য বাসার কাজ আগে দিয়ে দিলাম। এটার উত্তর আমি দিলাম, এটা তোমরা করবা, আমি লিখে দিলাম, এটা তোমরা উত্তর করবা, তোমরা উত্তর দিবে। মূলধন ব্যয়টা আমি বলে দিলাম। তারপর অগ্রাধিকার শেয়ার, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয়, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি
সূত্রটি ব্যাখ্যা করো। আমি লিখলাম না সূত্র, তোমরা লিখে নাও। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি ব্যাখ্যা করো। তারপর এভাবে আমরা ব্যয়গুলা দেই। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। শেয়ার মূলধন ব্যয়, সাধারণ শেয়ার মূলধন ব্যয় ও একসাথে দিয়ে দিলাম ঋণ মূলধন ব্যয়, ঋণ মূলধন ব্যয় নির্ণয় করো। এই হলো আমাদের গ। তারপর ঘতে আমরা কি দিতে পারি, ঠিক আছে? যদি লিখি, তোমরা লিখে নাও। হ্যাঁ, আমি লিখলাম না বোর্ডে। ঘয়ের প্রশ্নটা হবে যে কোম্পানির সাধারণ শেয়ার নাকি ঋণ মূলধন থেকে মূলধন সংগ্রহ করলে বেশি লাভবান হবে, তুলনামূলক বিশ্লেষণ করো। কোম্পানি সাধারণ শেয়ার নাকি ঋণ থেকে মূলধন সংগ্রহ করলে বেশি লাভবান হবে, বিশ্লেষণ করো। ঠিক আছে, এখন আমি তোমাদের গাণিতিক সমস্যাগুলোর সমাধান দেখাচ্ছি। এখানে আছে কি, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি। ঠিক আছে, অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি দেখো। অগ্রাধিকার শেয়ার মূলধন ব্যয় নির্ণয়ের সূত্রটি আমরা এখানে যাব কি, অগ্রাধিকার শেয়ার ব্যয় বলতে কি বলছিলাম আমরা, কেপি। কেপি ইকুয়াল কেপি সমান সমান কি দিলাম, এখন আমরা ব্যবহার করব। তোমাদের বইয়ে দেওয়া আছে লভ্যাংশ 0, না লভ্যাংশ 0 আমি দেব না, আমি দেব ডি ও। ঠিক আছে, ডিও মানে কি, অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ। তারপর এখানে দেব পিইউ, শেয়ারের বাজার মূল্য। পিইউ মানে মার্কেট প্রাইস অফ শেয়ার অথবা শেয়ারের বাজার মূল্য। এই মিনিং সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত বা কিছু জানতে চাও, অবশ্যই কমেন্টসে করবে, আমি কমেন্টসে রিপ্লাই করব। ঠিক আছে, তো এখানে ডিউ, ডিউ আমরা কত পেয়েছিলাম মনে আছে? অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ কত ছিল? 8%। কত ছিল? 8%। অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য কত ছিল? 110 টাকা। দেখো তোমরা উদ্দীপকে দেখো। ঠিক আছে, উদ্দীপকটা ফলো করলে বুঝতে পারবে। ডিও আমরা লিখেছিলাম কি 8% অগ্রাধিকার শেয়ার, মানে অগ্রাধিকার শেয়ার লভ্যাংশ কত? 8%। আর ডিও কি? বাজার মূল্য, অগ্রাধিকার শেয়ারের বাজার মূল্য। ঠিক আছে, এই গেল অগ্রাধিকার শেয়ার। এটুকু বিশ্লেষণ 2 নাম্বারের জন্য যথেষ্ট। পুরোপুরি 2 পেয়ে যাবে, কত সহজ নাম্বার পাওয়া। ঠিক আছে, এইটা। এরপরে আমরা আসবো, গয়া ছিল আমাদের সাধারণ শেয়ার মূলধন ব্যয় নির্ণয় করো। গ, সাধারণ শেয়ার মূলধন ব্যয় আমরা ধরছিলাম কে ই সমান সমান কি, কস্ট অফ ইকুইটি শেয়ার বলছিলাম। তো এখানে পাবো আমরা D1। এখানে লিখবো কি, D1। তোমাদের বইয়ে দেখবা সাধারণ শেয়ারের ক্ষেত্রে লভ্যাংশ 1 দেওয়া আছে, এটাকে আমরা D1 হিসেবে নিছি। যেমন আর তোমরা এই ফরম্যাটে শিখবে, এই ফরম্যাটে শিখবে কেন, পরবর্তী ক্লাসে তোমাদের এটা কাজে লাগবে, অবশ্যই লাগবে। এরপর আমরা দেবো এখানে কি, এখানে সেম আবার পিইউ, এখানে সেম আবার পিইউ, এখানে সেম আবার পিইউ। তারপর কি 100, তারপর 100, তারপর কি দেবো আমরা প্লাস জি। জিটা কি, বর্ধিত লভ্যাংশ। উদ্দীপকে দেখো 4% হারে বৃদ্ধি পাবে লভ্যাংশ, 4% করে বৃদ্ধি পাবে, এটা লেখা আছে। এটা হলো বর্ধিত লভ্যাংশটা, এই জি। আর একটা বিষয় তোমরা লক্ষ্য করবা যে অগ্রাধিকার শেয়ারটা কিন্তু নির্দিষ্ট হারে লভ্যাংশ পায়, একমাত্র অনির্দিষ্ট এবং বেশি হারে লভ্যাংশ পায় সাধারণ শেয়ারটা। কারণ যত উদ্বৃত্ত লভ্যাংশের যত উদ্বৃত্ত অংশ আছে সবটাই সাধারণ শেয়ারদের মধ্যে ভাগাভাগি হয়। আর অগ্রাধিকার শেয়াররা নির্দিষ্ট হারে পায়, ঋণপত্রের মালিকরা নির্দিষ্ট হারে পায় লভ্যাংশ। ঠিক আছে, এটা এখানে দেখো আমি এখন ডিও বার করব, D1 বার করব কিভাবে। D1, D1 এর একটা ফরম্যাট আছে, তোমরা লেখো। অবশ্যই দেখা যায় তো, হ্যাঁ দেখা যায়, বোর্ড দেখা যায়। আচ্ছা তোমরা দেখো এটা। হ্যাঁ, তো D1 ফরম্যাট, D1 সমান সমান আমরা নেব DU ইনটু F প্লাস G। ঠিক আছে, ডিউ কত, চলতি বছরের লভ্যাংশ কত ছিল মনে আছে? 13 টাকা। চলতি বছরের লভ্যাংশ ছিল 13 টাকা ইনটু 1 প্লাস জি। জি মানে কত, আগে আমরা জিটা লিখি। জি কত ছিল? 4%। জি ছিল 4%। তো দেখো এটাকে আমরা একটা কথা বলছিলাম যে একের সাথে যোগ এবং 1 থেকে বিয়োগ করলে সেটাকে ভগ্নাংশ করে দেব। ঠিক আছে, যেন এটার মানটা 1 এর কম হয়। তো 4% কে যদি ভগ্নাংশ করি 0.04,
0.04। তো আমরা পাইলাম 13 ইন্টু 1.04। একটু ক্যালকুলেট করে নাও। আচ্ছা আমিও করতেছি জাস্ট। দেখো এটা তোমরা যত আমার চেয়ে তাড়াতাড়ি পারবা। হ্যাঁ, ক্যালকুলেটর ব্যবহারটা দেখো। তো দেখো আমি দেবো কি 13 ইন্টু 1.04। হ্যাঁ, 13.52। যদি আমি করতে পারতাম মুখস্থ, কিন্তু তোমাদেরকে দেখালাম। এই হলো D1। তারপর Q কত আছে দেখো তো, 255 লিখছিলাম অগ্রাধিকার সাধারণ শেয়ার বাজার মূল্য। আরটা আমার সূত্রে 100। তো দেখো কোথায় দাঁড়ায়। D1 হলো 13.52। একটু স্টপ করো। আর D1 পাইছি কত, 13.52। Q কত, বাজার মূল্য 255 টাকা। এখানে আছে 100। আর আমাদের G কত, 4%। 4%। তো 13.52 কে আমি 255 দিয়ে ভাগ দেব। 13.52 ভাগ 255। দেখো কত হয়েছে, 0.053 0 1 এই পর্যন্ত মিলে যথেষ্ট। ইনটু দিয়ে দেবো আমরা 100 দিয়ে, তারপর 4% যোগ করব। ইনটু দেবো আমরা 100 দিয়ে, দিলে 5.30%। কত হলো, 5.30। এটা প্লাস দেবো। হ্যাঁ, এটা যেহেতু এটা পার্সেন্ট আছে, এটার সাথে যোগ দেওয়ার পর এটা 4-5 কত, 9.30%। এই হবে 9.30% হয়ে যাবে। ঠিক আছে এটা। হ্যাঁ, দেখো তোমরা একটু দেখে নাও, জাস্ট আর ঝটপট লিখে নাও। সমস্যা হলে কমেন্টস করবে। ঠিক আছে, আমি মুছে দিলাম কারণ আমাদের ঋণপত্র রয়ে গেছে। এখন এটা নিয়ে আরেকটা অংশে বলছিলাম যে সাধারণ শেয়ার এবং ঋণপত্র বা ঋণ মূলধন নির্ণয় করো। তো ঋণ মূলধন আমরা কি দিয়ে নির্ণয় করব, কেডি। কেডি দিয়ে লিখবো কেডি ইকুয়াল সহজ পদ্ধতি আর ইনটু 1 মাইনাস টি আর, আর ইনটু 1 মাইনাস টি আর। হ্যাঁ, ঋণ মূলধনের সুদের হার কত বলছিল, 10%। ঋণ মূলধনের সুদের হার বলছিলাম 10% ইনটু 1। হ্যাঁ, এদিকে একটু ক্যালকুলেট করে নাও। আর কত ছিল, আর সমান সমান 10%। আর এখানে আমার দরকার কি, টি আর মানে 40%। তো দেখো এখানে আমার 1 থেকে এটা মাইনাস করব। তো 40% কে কি করব, 40% কে ভগ্নাংশ করব। 40% কে ভগ্নাংশ করলে 0.40। 0.40। ঠিক আছে, এখন কি দাঁড়ালো, 10% ইনটু এটা থেকে এটা বিয়োগ করলে 0. দেখো তো 60। এখন এটা গুণ করলে কত হলো, 6%। ঠিক আছে, তো দেখো তো হিসাবটা। তাহলে আমরা ঋণ মূলধন পেয়ে গেলাম। একটু দেখে নাও এবং তাড়াতাড়ি তুলে নাও ঝটপট। ঠিক আছে, ওকে, আমি মুছে দিলাম। আর এই গেল। তারপর ঘয়ের প্রশ্নে ছিল যে কোনটা থেকে ঋণ মূলধন নাকি অগ্রাধিকার শেয়ার থেকে মূলধন সংগ্রহ করলে কোম্পানি লাভবান হবে। দেখো একটা বিষয় চিন্তা করো, অগ্রাধিকার শেয়ারে মানে আমরা কি বলি, অগ্রাধিকার শেয়ার না, দুঃখিত, সাধারণ শেয়ারে আমরা ব্যয় পেয়েছি কত, 9.30%। কিন্তু ঋণপত্রে বা ঋণে আমরা ব্যয় পেয়েছি 6%। ঠিক না? তো কোনটাতে খরচটা বেশি, এটাতে খরচটা বেশি। তাহলে নিশ্চয়ই এখান থেকে যদি মূলধন সংগ্রহ করে তাহলে বেশি লাভবান হবে। তো তোমাদের ক্রয়ের প্রশ্ন এটা, আমি এটাও তোমাদের কাজ দিয়ে দিলাম। এটুকুই, খুব সহজ কাজ। তোমরা ক্রয়ের উত্তরটা লিখবা। আর ক্রয়ের যে বিশ্লেষণটা, যে ঋণ সাধারণ শেয়ার মূলধন নাকি ঋণ মূলধন থেকে মূলধন সংগ্রহ করলে কোম্পানি বেশি লাভবান হবে। ঠিক আছে, এই বিষয়টা, এই প্রশ্নটা ক্রয়ের প্রশ্নটা তোমরা করবা, বাসায় করবা। এই পর্যন্ত ভালো থাকো। আর হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুবি। এই যে স্যানিটাইজার, দেখো আমি স্যানিটাইজার ইউজ করছি, স্প্রে। ঠিক আছে, স্যানিটাইজার ব্যবহার করবো অবশ্যই বাইরে কোথাও। আর বাসার সবাইকে বলবা যেন মাস্ক ব্যবহার করি। ভালো থাকো সবাই, ওকে।